যোগের সূত্র। বাইনারি যোগ। যোগের সূত্রের জন্য আমরা পিছনের সূত্রটা পড়ছিলাম, আবার দেখো। 0 0 0 1 1 0 1 1 1 1 1, এই চারটা পাঁচটা অবস্থা হতে পারে। মনে রাখবা, খাতায় লিখে রাখো। বইয়ের মধ্যে এইভাবে নাই, এই জন্য বারবার বলতে খাতায় লিখে রাখো। 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, সরি 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। তাহলে 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, মানে কি 10। 1 1 যোগ করলে 10 হয়, 0 নামে হাতে 1 থাকে, 1টা আবার ডান পাশে এসে যোগ হবে। 3 1 সমান 11, 3 1 সমান 11, হাতে থাকে 1, অর্থাৎ 3 1 সমান 11। এই দুইটা বিষয় মনে রাখলে যোগটা সহজ। একটা হলো 2 1 সমান 10, একটা হলো 3 1 সমান 11। এই তো 3 1 সমান 11, 2 1 সমান 10, 3 1 সমান 11। এটা খাতায় লিখে রাখো এইভাবে। মনে রাখবা 2 1 সমান 10, মানে 0 নামবে, 1 থাকবে, 1 ডান পাশে যোগ হবে। আবার যখন 1 3টা হবে তখন 11 হবে, 1 নামবে, হাতের 1 থাকবে, অর্থাৎ 11 হবে, অর্থাৎ হাতের 1 বাম পাশে এসে যোগ হবে। কারণটা গণিত করে দেখি। 1 0 1 1 0, তারপরে আরেকটা 1 দিই, যোগ করতেছি। এই সূত্রের আলোকে যদি যোগ করি তাহলে কি হয়? সূত্রের বাহিরে যাওয়ার সুযোগ নেই, সূত্রের বাহিরে যাওয়ার সুযোগ নেই। তো 0 1 এর সাথে যোগ করলে 1, হাতে কিছুই থাকে না, হাতে কিছুই থাকে না। 1 1 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, হাতে 1 থাকে, 1 হাতে 1 1 যোগ করলে 0, হাতের 1 থাকে। এই 1 এসে আমরা যদি এখানে ধরি, এই 1 এর সাথে আবার যোগ হবে, যোগ হলে আবার 0, আবার হাতের 1 থাকলো। এই 1 এনে এখানে ধরলে আবার 1 1 যোগ করলে 0, হাতের 1 থাকে। তো হাতের 1 আর হলো 3, দুইটা 1, কত হলো? 3টা 1, 3টা 1 এর সমান 1, হাতের 1। এই 1 এই হাতের 1 রইল, এই সূত্রে পড়ছে 3 1 সমান 11, হাতের 1। 3 1 সমান 11, এই দুইটা 1, হাতে ছিল 1। 3 1 সমান 11, হাতের 1, হাতের 1 আসে এটির সাথে যোগ হলে 11 1, এই 11 পুরোটাই নাম। এটা হলো আনসার। আবার দেখি যে 0 এর সাথে 1 যোগ করলে 1, সূত্র অনুসারে 1 এর সাথে 1 যোগ করলে 0 নামে হাতের 1 থাকে। এই 1 আইনা আমি কার সাথে যোগ করবো? 1 আইনা আমার ওই এখানে যেটা 1 থাকে, যেখানে ওই 1 এর সাথে আবার যা যোগ হবে। এখানের একটা আছে এই ঘরে, এই 1 এর সাথে যে যোগ হলে 1, হাতের 1 1 1 যোগ করলে আবার 0, হাতের 1। ওই হাতের 1টা আবার এই 1, যেখানে 1 আছে ওই 1 এর সাথেই যা যোগ হয়, 1 এর সাথে যোগ হলে আবার 0, আবার হাতের 1। হাতের 1 3 1 সমান 11, হাতের 1 আর দুইটা 1, ওটা হলো 3 1। 3 1 সমান 11, 1 হাতের থাকে 1। 3 1 সমান 11, 1 হাতের 1। হাতের 1 আর এখানে দুইটা, আবার 3 1 সমান 11, পুরো 11 নাম। সূত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। খাতায় লিখে তোমরা এটা প্র্যাকটিস করবে এভাবে। তো আবার দেখো একটা আমরা গণিত করে দেখি। এক শূন্য 1 0 1, এখন এখানে উপরে দুইটা 1 যোগ করলে কি হয়? 10 হয়। 10 এর 0, হাতে 1 আছে, হাতের 1টা কোথায় যাবে? হাতের 1 যাবে ওই 1 যেখানে থাকে ওই 1 এর সাথে যোগ, হাতের 1 আবার এই 1 এর সাথে যোগ। হাতের 1 1 এর সাথে যোগ হলে কত? 0, আবার 1, আবার হাতের 1 1 এর সাথে যোগ, আবার 0, আবার হাতের 1, হাতের 1 1 এর সাথে যোগ, 0 হাতের 1 1 এর সাথে যোগ, 0 হাতের 1 1 আর এই দুইটা 1, কয়টা হলো? 3টা 1 হলো। এই তাহলে এই সূত্র দ্বারা আমরা যেটা বুঝলাম, এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে হবে। আবার 0 1
সূত্র অনুসারে যদি আমরা যোগ করি, একের সাথে এক যোগ করলে এক হয়, হাতে কিছু নাই। সরি, যদি এর সাথে এক যোগ করলে এক হয়, হাতে কিছু নাই। একের সাথে এক যোগ করলে শূন্য, হাতের এক থাকে। এক আইসে এই জিরো গুলোর সাথে যোগ হইলে আবার এক, শুধু এক। জিরো গুলোর সাথে যোগ হইলে এক নামে, হাতে কিছুই নেই। একের সাথে এক যোগ করলে শূন্য, হাতের এক। এক আইন যদি আমি একের সাথে যোগ করি শূন্য, হাতের এক, হাতের এখানে শূন্য নামে। এই বাইনারি যোগ গেল। এখন আমরা দেখবো বাইনারি বিয়োগ। কয়েকজনকে পাইছি লাইনে, বাকিদেরকে কোনো পাইতেছি না। সবাই একটু কমেন্ট করে জানালে ভালো হতো। দেখো এখন বাইনারি বিয়োগ। আমি কিছু হোমওয়ার্ক দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোমওয়ার্ক গুলি পাঠাবা। বাইনারি বিয়োগ। বিয়োগের মধ্যে যে সূত্রগুলো আমরা দরকার, ওই বিয়োগের মধ্যে 5টা অবস্থা হতে পারে। 0 1, প্রথমে 0 0 0 1 1 0 1 1 1 1 1 3 1 সমান কি হবে? তা 0 থেকে 0 মাইনাস করলে 0 নামে, সাধারণ গণিতের সাথে মিলে যায়। ব্যতিক্রম হলো শুধু এটা, উপরে 0 নিচে 1। এই অবস্থা মাইনাস করলে এখানে এক নামে, আবার হাতের এক থাকে। 1 থেকে 0 থেকে 1 মাইনাস করলে 1 নামে, হাতের 1 থাকে। এটা হলো ব্যতিক্রম। তোমরা এটা শুধু ব্যতিক্রম মনে রাখবা, সাধারণত সবটির সাথে মিলেই। যে উপরে 0 হইয়া নিচে যদি 1 হয়, উপরে 0 হয়ে নিচে 1 হইলে এই ক্ষেত্রে এক নামে, হাতের এক থাকে। পরে 1 থেকে 1 মাইনাস করলে 0, হাতে কিছুই থাকে না। 3 x সমান 11। 3 x সমান 11 এক, হাতের এক। এটা ব্যতিক্রম। আমরা বারবার দেখতেছি যে 3 x সমান 11 এক, হাতের এক।
তাহলে আমরা যেটা পাইলাম এইটা আর এইটা একই রেজাল্ট, অর্থাৎ উপরে শূন্য হয়ে নিচে ওয়ান হইলে ওয়ান নামে হাতে এক ওয়ান থাকে, তাহলে 11 হইল 11। আবার যদি 3 1 হয়ে যায়, আমাদের হাতে যদি 3 1 কখনো মিলে তাহলে 11। আমরা গণিত করে দেখি। এটাতে করে আমরা এই সূত্র অনুসারে, তাহলে কি হয়, উপরে ওয়ান নিচে জিরো, তাহলে এই অবস্থায় উপরে ওয়ান হয়ে নিচে জিরো হইলে, এখানে আমাদের একটা সূত্র ভুল হয়ে গেছে। উপরে ওয়ান হয়ে নিচে জিরো হলে ওয়ান নামে কিছু থাকে না, উপরে ওয়ান নিচে জিরো, ওয়ান নামে হাতে কিছুই থাকে না। উপরে ওয়ান নিচে জিরো, হাতে কিছুই থাকে না। তাহলে এই সূত্র অনুসারে আমরা যদি এটা করি তাহলে কি হয়, ওয়ান নামে হাতে কিছু থাকবে না, আর উপরে জিরো নিচে ওয়ান, ওয়ান নামে হাতে আর ওয়ান থাকবে। এখানে এক নামছে হাতে এক রয়েছে, এক এই নাম্বার তো এখানে ধরো, আমরা যদি এখানে ধরি তাহলে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে কি হয়, জিরো, হাতে কিছুই থাকে না। তো উপরে ওয়ান, উপরে জিরো নিচে ওয়ান, ওয়ান নামে হাতের ওয়ান থাকে। এখন 3 1 সমান 11, 3 1 সমান 11। আমরা যেটা পাইলাম এই সূত্র অনুসারে, এই সূত্রটা মনে রাখলে আমাদের জন্য সহজ। 3 1 সমান 11, উপরে শূন্য নিচে ওয়ান হইলেও 11। আবার ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো, জিরো থেকে জিরো মাইনাস করলে জিরো, জিরো থেকে ওয়ান মাইনাস করলে, ওয়ান থেকে জিরো মাইনাস করলে ওয়ান। এই সূত্র অনুসারে উপরে ওয়ান নিচে জিরো ওয়ান, উপরে জিরো নিচে ওয়ান, ওয়ান নামছে হাতে ওয়ান রয়ে গেছে। এই ওয়ান এসে আমরা এখানে ধরে এদিকে মাইনাস করি, ওয়ান থেকে মাইনাস করলে জিরো, উপরে জিরো নিচে ওয়ান, মাইনাস করলে ওয়ান নামে হাতে ওয়ান থাকে। এখন 3 1 সমান 11। প্লাস এবং মাইনাস আমরা যে গণিতে করি 3 1 সমান 11টা মনে রাখবো, 3 1 সমান 11। দেখি, ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো, হাতে কিছুই নাই সূত্র অনুসারে। উপরে ওয়ান নিচে জিরো, এ কিন্তু দুটো অবস্থা, এখানেও জিরো এখানে ওয়ান, এখানে ওয়ান এখানে ওয়ান, একটা ওয়ান একটা জিরো, একটা ওয়ান একটা, কিন্তু এটা উপরে ওয়ান জিরো নিচে ওয়ান, আবার নিচে ওয়ান উপরে জিরো। এই অবস্থায় ওয়ান নামে কিছু থাকবে না, কিন্তু এই অবস্থায় ওয়ান নামে হাতের ওয়ান থাকবে, ওয়ান থাকে। এই ওয়ান আইনে যদি আমি এখানে ধরি তো কি হয়, ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো, হাতে কিছুই থাকে না। আবার এই ওয়ান ওয়ান থেকে মাইনাস করলে জিরো, হাতে কিছুই থাকে না। তখন করে দেখি, জিরো ওয়ান, সূত্রের সাহায্যে আমাদের যত গণিত করতে হবে সব সূত্রের সাহায্যে। ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো, হাতে কিছু নাই। ওয়ান থেকে জিরো মাইনাস করলে জিরোতে, ওয়ান থেকে জিরো মাইনাস করলে ওয়ান, হাতে কিছু নাই। উপরে জিরো নিচে ওয়ান, নামবে ওয়ান, হাতের ওয়ান হবে। আবার ওয়ানে আমরা এখানে ধরবো, এখানে ধরে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো, হাতে কিছুই নাই। আবার জিরো থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান, হাতের ওয়ান থাকে না। অর্থাৎ উপরে জিরো হয়ে নিচে ওয়ান হইলে তো মাইনাস করলে 11 হয়। 11 যদি বাম পাশে কোনো সংখ্যা না থাকে তাহলে 11 পুরোটাই নামবে। এলো আনসার। তোমরা যারা ক্লাস দেখতেছো, আমি এই প্লাস মাইনাসের উপরে, অর্থাৎ যোগ বিয়োগের উপরে কয়েকটা হোমওয়ার্ক তোমাদেরকে দেই, তোমরা হোমওয়ার্ক করে আমাকে পাঠাবা, দেখো করতে পারো কিনা।
হোমওয়ার্কটি করে তোমরা পাঠাবা। তোমরা ক্লাসে আসো, এই হোমওয়ার্কগুলি খাতায় লেখো, লিখে আমাকে হোমওয়ার্কটি পাঠাবা। তারপরে আমরা চলে যাব যাদের সামনে বই আছে, মজিবুর রহমান স্যারের বই ডিজিটাল ডিভাইস, চ্যাপ্টারটা বের করো। ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসে যাও। ডিজিটাল ডিভাইসে যে আলোচনা আসছে যেটা জরুরি সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা আর হলো ডিজিটাল ডিভাইসে যে বিষয়টা খুব জরুরি, আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি এটা কি একই সাথে যোগ একই সাথে বিয়োগ, অর্থাৎ এইটাকেই যোগ এবং বিয়োগ দুটোটা করে দেখাবা। এটা কি যোগ করবো, এটা কি বিয়োগ করবো। ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মানে ইম্পর্টেন্ট বিষয় হলো বুলিয়ান অ্যালজেব্রা। খাতায় লেখো, নোট করো, এটা তোমাদের কাজে লাগবে। বুলিয়ান অ্যালজেব্রা আর হলো ডি মর্গেনের উপপাদ্য। খাতায় লিখো, ডিজিটাল ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বুলিয়ান অ্যালজেব্রা আর হলো ডি মর্গেনের উপপাদ্য। কারণ হলো এই পুরা চ্যাপ্টারটাই, এই দ্বিতীয় অংশটা, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস, এই দুইটার উপরে চলে। বুলিয়ান অ্যালজেব্রায় এই যে গণিতটা আমরা পিছনে দেখে আসছি, বুলিয়ান অ্যালজেব্রা দেখো, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রায় যোগের ক্ষেত্রে একটা সূত্র দিছে, শুধু এইটাই ব্যতিক্রম। জিরোর সাথে জিরো, ওয়ানের সাথে জিরো, জিরোর সাথে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান, তিনটা ওয়ান। এই সূত্রটা বুলিয়ান অ্যালজেব্রায় কি হবে, এটা খাতায় লেখো। আমরা পিছনে এই সূত্রের সাহায্যে যোগ এবং বিয়োগ করে আসছি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় তিনি বলছেন তার মূল কথা হলো যে কোনো সার্কিটের বা বর্তনীর দুটো অবস্থা পাবে, একটা সত্য এবং মিথ্যা। বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা হলো যে কোনো সার্কিটের দুটো অবস্থা, যে কোনো
সার্কিটের দুটি অবস্থা। একটা হলো সত্য, একটা হলো মিথ্যা। সত্য মানে 1, মিথ্যা মানে 0। তো বুলিয়ান এলজেব্রার মূল কথা হলো এটা, যে কোনো সার্কিটের বর্তনীর দুটো অবস্থা হবে, একটা সত্য আর একটা মিথ্যা, অর্থাৎ 0 আর 1। আর সূত্রটা কিভাবে হবে, সূত্রটা দেখো, আমরা সূত্রটা একটু ফাইনাল করে দেখি। আমরা পিছনে যে গণিত করে আসছিলাম এই গণিত একটু ভিন্ন, কিন্তু বলছেন যে দুই অবস্থার ব্যতিক্রম হবে না, এই জন্য 0 1 1 যোগের ক্ষেত্রে 1 1। বুলিয়ান এলজেব্রার মূল কথা হলো যে 1 যোগ করলে 0 নামবে, হাতের 1 থাকবে এমন না, 1 যোগ করলে 1 হয়, আবার 3টা 1 যোগ করলে 1 হয়। তো এটা মনে রাখতে হবে। এখন আমাদের পিছনের যোগের সূত্র আর বুলিয়ান এলজেব্রা আমাদের বেশ কম হয়ে গেছে। আমরা পিছনে পড়ছিলাম 3টা 1 সমান 3 1 সমান 11, 2 1 সমান 10। বুলিয়ান এলজেব্রা এসে কি হলো, 3 1 সমান 11 নাই, 3 1 সমান, অর্থাৎ 1 যত রিযোগ করবা 1 হবে, আবার 1 যত রিযোগ করে 1 হবে, 2টা 1 হলেও 1, 3টা 1 হলেও 1। এর একটা গুণের সূত্র আছে, গুণের সূত্রটা হলো যে আমরা যেই কটা চলককে যোগ করব, গুণ করব, যেই চলকের গুণ করব সেই কটা চলকের যদি কোথাও 0 থাকে তাহলে টোটাল মার্ক 0, আর কোথাও 0 না থাকলে টোটাল 1। এটা তো সাধারণ গণিতের সাথে মিলে। আমি যদি এই 1000কে গুণ করছি শূন্যর সাথে, 1000কে শূন্যের সাথে গুণ করলে টোটাল রেজাল্ট কি হবে, টোটাল রেজাল্ট হবে 0। অর্থাৎ নিয়ম হইলো 0-র সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে মান হয় 0। 35 গুণ 0, রেজাল্ট কি 0। তো আমি যদি এটা গুণ করি, 1 এককে 1 পরে 1 0 0, মানে 1 0 0-এর সাথে যা গুণ করবো সব 0ই হতে থাকবে। সাধারণ গণিতের সাথে তো এটা মিলে যায়। অর্থাৎ আমি যেই কটা সংখ্যাকে গুণ করবো এই কটা সংখ্যার সিরিয়ালে যদি কোথাও 0 থাকে তাহলে মার্ক 0, আর যদি 0 না থাকে তাহলে 1। এই চ্যাপ্টারের মধ্যে এই কয়েকটা বিষয় তোমরা একটু খাতায় নোট করে রাখো, কারণ এটা তোমাদের জন্য দরকার। আচ্ছা, আবার এই চ্যাপ্টারের মধ্যে যেটা আরেকটা বিষয় হলো সত্য বুলিয়ান এলজেব্রা, ডি মর্গানের উপপাদ্য, আর হলো এই খাতায় লিখে রাখবো অবশ্যই যে কোন সার্কিট দুটো অবস্থা, একটা সত্য একটা মিথ্যা। সত্য মানে 1, মিথ্যা মানে 0। এখন আমরা দেখি ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য ছিল a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার, a ইন্টু বি হোল বার ইকুয়াল টু a বার প্লাস বি বার। এটা তো আমরা সবাই জানি বার বলা হয়, আর টোটালটা উপরে বলা হোল বার। তো বার মানে বিপরীত, বার মানে এই শব্দটা মানে বিপরীত বোঝায়, শব্দটা বিপরীত বোঝায়, এই টানটাই বিপরীত বোঝা, এটা বিপরীত বোঝা। আবার এটার পূরকও হয়, এটার অর্থ পূরক, পূরক মানেও বিপরীত। এই টান মানে পূরক, এই টান মানে নট, এই টান মানে বিপরীত। এটা আমার নটও বোঝায়, নট মানে বিপরীত, নটও লিখতে পারি, নট। তাহলে এই টানের 3টা অর্থ হলো বিপরীত, পূরক, নট। a প্লাস বি হোল বার a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার প্লাস বি বার, a ইন্টু বি হোল বার। মনে রাখে একেবারে সরে মুখস্থ করতে হবে, খাতায় লিখো এইভাবে।
এটা এইভাবে মুখস্থ করতে হবে এই চ্যাপ্টারের বাকি পড়াটা পড়লে। এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, এখানে প্লাস থাকে এখানে ইন্টু, এখানে ইন্টু হলে এখানে প্লাস, মনে রাখা একেবারে সহজ। আবার এখানে হোল বার হলে এখানে আলাদা আলাদা কাটাবার, এখানে হোল বার হলে আলাদা আলাদা। এটা দুই চলকে দেখানো হয়েছে। এই চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখো, চলক এবং ধ্রুবক। চলক এবং ধ্রুবক এটা গুরুত্বপূর্ণ বিষয়, চলক এবং ধ্রুবক। চলক এবং ধ্রুবক আচ্ছা, এই খাতায় নোট করো আমি যে বিষয়গুলো লিখতেছি, যে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বুলিয়ান এলজেব্রা, ডি মর্গান উপপাদ্য, চলক ধ্রুবক। চলক মানে পরিবর্তনশীল, চলক মানে পরিবর্তনশীল, আর ধ্রুবক মানে হলো স্থির, স্থির। অপরিবর্তনীয় লিখতে পারো, পরিবর্তনশীল, সরি, অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় যেটা পরিবর্তন হবে না, ধ্রুবক। এটা হলো চলক। তাহলে আমরা এখানে এ আর বি দিছি মানে কি, এটা চলক বোঝা। এ মানে এর মান 0 হতে পারে আবার 1 হতে পারে, বির মান, চলকটা আরো সহজ হবে আমাদের একটু ক্লিয়ার হলে, যে আমরা একটা সার্কিট যদি আঁকি কিভাবে, কথার কথা, আমার এখানে 5 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে এই জায়গায়, এটা হলো বাল্ব। 5 ভোল্টের ব্যাটারিতে এই দুই দিকে আসা লাইনটা এখানে কানেকশন হয়েছে, এটা একটা চলক, এটা সুইচ। তো সুইচ যদি আমি এটা কানেক্ট করে দিই, তাহলে এই লাইনে আবার এই লাইনে অথবা দুইটা কানেক্ট হতে পারে। কানেক্ট করে দেই, আমরা সুইচ দিলে এরকমই থাকে সাধারণত, আমরা সুইচ দিলে এইবার লাইনটা কানেক্ট হয়। যদি কানেক্ট করে দেই তাহলে বাল্বের মধ্যে এই বিদ্যুৎ প্রবাহ হয়। তো এই বিদ্যুৎ প্রবাহ এটা হলো চলক, চলক লাইন, এটা হলো চলক লাইন। তাহলে চলক লাইনটা যদি আমি বিদ্যুতের উপস্থিতি আমি স্থির করে দেই, এই বিদ্যুতের উপস্থিতি এখানে 0 হবে, কখনো 1 হবে না, এটা হলো ধ্রুবক। আর স্থির করলাম না, যে 0 হতে পারে 1 হতে পারে, এটা হলো চলক। তো 0 হবে বা 1 হবে, কখন কোনটা হবে নির্দিষ্ট না, তখন আমি এ অথবা বি অথবা সি অথবা ডি যে কোনো সংখ্যাতে প্রকাশ করতে পারি। যে ধরলাম এ বাল্বের মানটা হলো এ, মানে 0 হতে পারে 1 হতে পারে, বা বি বা সি বা ডি, এটা হলো চলক। তাহলে আমাকে এখানে এ আর বি ধরা হয়েছে মানে কি, চলক ধরা হয়েছে, মান কত, মান ধরা হয়নি, চলক। তো আমি যেটা লিখলাম এটা দুই চলকের,
এখন তিন চলকে যদি হয় তাহলে সূত্রটা কি হবে? এ প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এ ইন্টু বি ইন্টু সি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। এটা দুই চলক, এটা তিন চলক, তাহলে 4-5 চলকও হতে পারে। ডিমর্গেনের সূত্রের মূল ভিত্তি হলো এটা, a plus b whole bar equal to a bar plus a bar into b bar, a into b whole bar equal to a bar plus b bar। এটা হলো দুই চলকের অনুরূপ ভাবে ডট, অর্থাৎ সূত্র এভাবে যে কোনো চলকে হতে পারে। এতটুকু মনে রাখলে তো যথেষ্ট। a plus b whole bar equal to a bar into b bar, a into b whole bar equal to a bar plus b bar। বাস, তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টারের মূল পড়া হলো বুলিয়ান অ্যালজেব্রা, ডিমর্গেনের উপপাদ্য, চলক এবং ধ্রুবক। পরীক্ষায় আসে প্রমাণ করো যে চলক আর ধ্রুবক এক নয়। তো আমাকে এখানে বলতে হবে যে চলক মানে যেটা সময়ের সাথে পরিবর্তনশীল, আর ধ্রুবক মানে যেখানে আমার স্থির, সময়ের সাথে পরিবর্তন হবে না। যেহেতু চলক পরিবর্তনশীল, ধ্রুবক পরিবর্তনশীল না, পরিবর্তন হবে না, তাই চলক এবং ধ্রুবক এক না, কখনো এক হতে পারে না। তো ডিমর্গনের সূত্র মুখস্থ করতে হবে, বুলিয়ান অ্যালজেব্রা মুখস্থ করতে হবে, চলক আর ধ্রুবক মনে রাখতে হবে এই চ্যাপ্টারের গণিতগুলি বাকি কাজগুলি করার জন্য। এখন আমরা সত্যক সারণীটা দেখব। সত্যক সারণী কি, কিভাবে সত্যক সারণী পূরণ করতে হয়, যেটাকে ইংরেজিতে ট্রুথ টেবিল বলা হয়। ট্রুথ টেবিল, সত্যক সারণী। সত্যক সারণী আমরা কোন টেবিলের মাধ্যমে যদি কোনো বিষয়ের সত্যতা যাচাই করি, সত্য মিথ্যা যাচাই করি, তাহলে টেবিল বা চকটাকে বলা হয় সত্যক সারণী। এটা আমার একটা সত্যক সারণী, সত্যক সারণী আঁকলাম, ট্রুথ টেবিল। সত্যক সারণী পূরণ করবো কিভাবে এবং সত্যক সারণীর মান বসায় আসছে এটা কিভাবে করব, এটা আমার একটু বোঝার দরকার। আমরা এখানে নিলাম এ এবং বি, ধরলাম এটা হলো প্লাসের জন্য আমি গড়টা লিখছি এ প্লাস বি। এটা চলক কয়টা? আমার দুইটা, এ আর বি। চলক তো একটু আগে আমরা বলছিলাম যে চলক কাকে বলে। চলক কাকে বলে এটা একটু আগে বলছিলাম। এটা নিলাম তিন চলকের এ বি, এ বি সি, এটা হলো তিন চলকের। এখন দুই চলকের হইলে গড় কটা হবে, আবার তিন চলকের হইলে গড় কটা হবে, এটা আমাদের একটু বুঝতে হবে। যারা ক্লাসটা দেখতেছো গুরুত্ব সহকারে দেখো। সত্যক সারণী অনেক কিছু নির্দেশ করে। আমরা আইসিডি ক্ষেত্রে সত্যক সারণী কিভাবে লিখবো, কয়টা গড় নিব, আমি এটা প্লাসের মনে করলাম এ প্লাস বি প্লাস সি। এটা প্লাসের ক্ষেত্রে মনে করি এ প্লাস বি প্লাস সি। সত্যক সারণী একটা দুই চলক একটা তিন চলক, একটা দুই চলকের একটা তিন চলকের। তো দুই চলকের হলে ঘর কয়টা হবে এবং তিন চলকের হলে ঘর কয়টা হবে একটু দেখি আমরা। যে আমি কিন্তু নিচে 8টা ঘর নিচ্ছি। আটটা ঘর হয়েছে।
দুই চলকের হলে কয়টা গড় নিব? এটা হলো চলক সত্যক সারণী। এটা কিন্তু সত্যক সারণী, ট্রুথ টেবিল ইংরেজিতে বলা হয়। এটা হলো ট্রুথ টেবিল। দুই চলকের হলে চলক দুইটা এবং বাইনারি সংখ্যা, আমাদের চলক কিন্তু পূরণ হবে বাইনারি সংখ্যা দিয়ে। চলক দুইটা, বাইনারি সংখ্যাও দুইটা, তাহলে আমরা দুই দুই যদি গুণ করি তা কি হয়? 4 হয়। চলক হলো তিনটা, সরি চলক তিনটা কিন্তু বাইনারি দুইটা, পাওয়ার দিব 3। এখন 2 এর উপরে পাওয়ার 3 হলে কি হয়? 8 হয়। তাহলে চলক দুই তিনটা হয়, তাহলে আমার গড় হবে 8টা। চলক দুই দুইটা হয়, গড় হবে 4টা। একটা গড় হবে আমার চলকগুলি লেখার জন্য, আর বাকি গড়গুলি নিব মান বসানোর জন্য, মান বের করার জন্য। এটা হলো সত্যক সারণী পূরণ করার সূত্র। আমার চলক দুই দুইটা, এ বি চলক দুইটা, তো 2 এর উপরে 2 পাওয়ার দিলে যা হয় তা গড় নিব। যদি আমার চলক তিনটা হয় তাহলে 2 এর উপরে পাওয়ার বসাবো 3, তাহলে 3 বসানোর পরে যা বের হয় অর্থাৎ 8 বের হয়। এটা কিন্তু আমাদের স্বাভাবিক গণিত না, 2 গুণ 3 না, এটা হলো উৎপাদক সিস্টেমে, অর্থাৎ 2 এর সাথে 3 পাওয়ার, এটা বের করলে কত? 8 হয়। আমার গণিত হলো 8টা। এখন যদি আমি 2 চলক হয় 4টা, 2 এর উপরে পাওয়ার দিয়ে 4 দিই তো কত হয়? 16। এই দিয়ে গড় হবে 16টা। যদি আমি চলক 4টা নিই, এ বি সি ডি, চলক যদি 5টা হয়, কথার কথা কোথাও, তাহলে আমার গড় হবে 32টা। তুমি একা আসছো? ওকে একটু দেখো, আসবে না? আচ্ছা দাঁড়াও, 5টা শেষ করতেছি, দাঁড়াও। তাহলে এখন এটা পূরণ করব কিভাবে? পূরণ করে নিয়ম হলো, আমরা তো দেখলাম যে চলক কয়টা, গড় কয়টা হবে। তো আমাদের সূত্র হলো এটা, আমরা এক এক করে বাড়াবো আর ডবল হবে। আরেকটা মনে রাখা সহজ, আমরা এটাকে 2 দিছি 4 হয়েছে, যখন 3 দিছি 8 হয়েছে, তখন 4 দিছি 16 হয়েছে, যখন 5 দিছি তখন 32 হয়েছে। এক এক করে বাড়াবো, ডবল হবে। এখন আমরা গড়টা কিভাবে পূরণ করব? গড় পূরণ করে নিয়ম হচ্ছে, সবার ডান পাশের গড়টা প্রথমেই 0 দিয়ে বসাবো, তারপরে 1 দিব, তারপরে 0, তারপরে 1, আর একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরের গড়টা 2টা 0 2টা 1, শেষ। এটা গেল এইভাবে, অর্থাৎ প্রথমে 0 দিয়ে শুরু করবো, তারপরে 1, তারপরে 0, তারপর 1, তারপরে আসলে 2টা 0 2টা 1। এখন এটাতে দেখি, প্রথম তো 0 দিয়ে শুরু করতাম আমরা, 0 1 0 1 0 1 0 1। আচ্ছা, তারপরের গড়ে হলো 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপরে গড়ে ডবল হবে 4টা 0 4টা 1। যদি আরেকটা গড় থাকতো কি হইতো? 8টা 0 8টা 1। এটা হলো আমার। এখন আমি যোগ আর বিয়োগ যাই করি পরে করবো, কিন্তু আমার তো মান বসায় তারপরে করতে হবে। এখন আমি যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, কিন্তু এটা তো করবো পরে, মানটা তো আমার ঠিক করে বসাতে হবে। তাহলে সর্বডানে আমরা একটা 0 একটা 1, একটা 0 একটা 1, পরের ঘরে 2টা 0 2টা 1, চলক যদি বেড়ে যায় তাহলে প্রথমে একটা 0 একটা 1, একটা 0 একটা 1 করতে হবে 8টা, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপরে ঘরে 4টে 0 4টা 1। ঘর যদি আরো বানাইতাম, চলক যদি আরেকটা বাড়তো, 4টে 0 4টা 1, 4টা ঘর হইতো 16টা, 4টে 0 8টা 0 8টা 1, তারপরে আরো যদি বাড়ে তাহলে 16টা 0 16টা 1, এইভাবে। অর্থাৎ এইভাবে হলো আমরা মান বসাবো, তারপরে আমরা গুণ যোগ বিয়োগ ভাগ যাই করি, গুণ যাই করি, প্রথম আমাকে সপ্তম শ্রেণীতে এইভাবে মানটা বসাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ক্লাসটা দেখতেছো সবাইকে ধন্যবাদ।